হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 5 এর এই 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে বা এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা, দুটি ক্ষেত্রে সুদের হারের তুলনা করো। তাহলে এটা কোনো এটা সরল সুদের যে সূত্র I = P/100 এই সূত্র দিয়েই করতে হবে। তো I = P/100। তো দুই ক্ষেত্রে যেহেতু সুদের হার আলাদা বা সুদের পরিমাণ আলাদা, তো আমরা কি করব, আমরা I1 = P1 R1 T1 ধরবো প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে I2 = P2 R2 T2 ধরবো। তো প্রথম ক্ষেত্রে এখানে আছে 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা। তাহলে I1 = P1 R1 এবং T1 সমান। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে I2 = P2 R2 এবং T2 সমান। তো 300 টাকায় 5 বছরের সুদ 165 টাকা। তাহলে 300 টাকা আসল, 5 বছরের সুদ এটা 5, এটা 165 টাকা, আর টি বের করতে হবে। তারপরে আছে এখানে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা। 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা। তাহলে আমরা জানি যে I = P/100 বা এখানে বজ্রগুণ করলে পাই P/100 = 100I, বা এখান থেকে বলা যায় R = 100I/PT। তাহলে যদি R1 বের করি, আমরা R1 is to R2 এই অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে R1 এখানে 1 গুলো বসাবো, অর্থাৎ 100I1/P1 T1 is to I, এখানে R2 হলে হবে 100I2/P2 T2। তো 100 দিয়ে উভয় পদকে যদি ভাগ করি, তাহলে I1 P1 T1 সমান I2 P2 T2। এখানে I1 এর মান 165, P1 এর মান 300 আর T1 এর মান 5। তাহলে 165/300 × 5 is to I2 এর মান 36, তাহলে হবে 36/P2 T2। P2 এর মান 100 আর T2 এর মান 3, 3 × 12 = 36, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12 আর 4 × 25 = 100। আর 165 এবং 5, তাহলে 5 দিয়ে 165কে কাটাকুটি করতে হবে, 3 × 5 = 15,
3 5 15, এখানে হলো 33, এটা এটা কাটাকুটি করে 33, 3 দিয়ে কাটলে এটা 100 আর এটা 11, তাহলে আলটিমেটলি হচ্ছে 11/100 ইজ টু 3/25। এবার 100 এবং 25 এর লসাগু আমরা জানি 100 হয়, তাহলে একে 100 দিয়ে গুণ আর একে 100 দিয়ে গুণ। এগারো বাই 100 ইন্টু 100 ইজ টু 3/25 ইন্টু 100, তাহলে একে 100 দিয়ে গুণ করলাম, একে 100 দিয়ে গুণ করলাম, 100 100 কেটে দিলাম, 4 25 100, তাহলে এখানে থাকছে 11 ইজ টু 3 4 12, এটা উত্তর। বার্ষিক 10% হার সুদে কোনো আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? 10% হার সুদে কোনো আসলে, তাহলে এখানে আসল পি টাকা ধরে নেব। মনে করি আসল সমান এক্স টাকা ধরে নিলাম, এক্স টাকা, তাহলে এখানে আসল এক্স টাকা ধরলাম, সুদের হার দেওয়া আছে 10%, আর সমান 10%, 2 বছরের সুদ টি বা এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন, এটা সমান 2 বছর দেওয়া আছে। তো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত বের করতে হবে, তাহলে আই সমান সরল সুদ আই পি আর টি বাই 100, এই হচ্ছে সূত্র। এখানে পি অর্থাৎ আসলের কথা বলা আছে, আসল এক্স টাকা, আর সুদের হার এটা দিলাম 10, টি এর মান 2 বছর বলা আছে বাই 100, কাটাকুটি করলে 10 5 সমান x/5, x/5 টাকা। আর যেটা সরল সুদ বের করতে হবে, সরল সুদ এ সমান পি ইন্টু, আচ্ছা এই সূত্র ব্যবহার না করে আমরা করতে পারি, কারণ এখানে আসল বলা আছে এক্স টাকা, তাহলে প্রথম বছরের আসল সমান এক্স টাকা, প্রথম বছরের 10% সুদ সমান এক্স ইন্টু 10/100 টাকা, কাটাকুটি করলে 10, তো সমান x/10 টাকা, এটা হলো প্রথম বছরের সুদ। এখন এখানে দাগ দিলাম দ্বিতীয় বছরের আসল, এখানকার এক্স প্লাস এখানকার সুদ, এটা যোগ করতে হবে, 10 লসাগু, এটা হবে 10x প্লাস এক্স টাকা সমান 11x/10 টাকা। তাহলে এখন দ্বিতীয় বছরের সুদ বের করতে হবে, দ্বিতীয় বছরের 10% সুদ সমান 11x/10 ইন্টু 10/100 সমান 11x/100 টাকা। তাহলে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে ছিল x/10 আর পরের বছরে হয়েছে 11x/100, তো 10 এবং 100 এর লসাগু 100, 10 দিয়ে 100 ভাগ করলে 10 হচ্ছে, 10-এর সাথে x এর গুণ, তাহলে 10x প্লাস 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 11 গুণ, 11x টাকা সমান 21x/100 টাকা। এখন
প্রশ্ন হলো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? তাহলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত সরল সুদ x/5 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 21x/100 টাকা। তাহলে 5 এবং 100 এর লসাগু হবে 100, তাহলে 100 দিয়ে গুণ করলাম প্রথম পদকে, দ্বিতীয় পদ যেটা আছে একেও 100 দিয়ে গুণ করলাম। আমরা জানি 5 20 100, তাহলে বাদিকটা হবে বা পূর্ব পদ হবে 20x আর এখানে হবে 21x, x দিয়ে ভাগ করলে 20:21। তারপর 3 থেকে আছে x সমান √3 + √2, y সমান 1/√3 + √2 হলে x² - y², x² - y² এর মান কত হবে? x সমান √3 + √2, y সমান 1/√3 + √2। এখানে করণীয় নিরসন করতে হবে, তাহলে √3 - √2 দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে ওপর পার্টটা হচ্ছে একের সাথে √3 - √2 গুণ, তাহলে √3 - √2 হবে। আর নিচের পার্টে a + b × a - b, অর্থাৎ a² - b² সূত্রে যদি এটা ভেঙে দিই তাহলে সমান হবে √3² - √2²। তো এখানে পেলাম √3 - √2/3 - 2 আর সমান √3 - √2, আর নিচে বিয়োগ করে 1 হচ্ছে, 1 আর লিখব না। অতএব x + y যেটা x + y এর মান এটা y এর মান, তাহলে হলো √3 + √2 + √3 - √2, অর্থাৎ x এর মান আগে লিখলাম প্লাস দিয়ে y এর মান লিখলাম, তাহলে √2 কেটে যাচ্ছে, সমান 2√3। আর x - y বের করতে হবে, তাহলে x - y এর মান, এটা x এর মান হলো, এটা y এর মান। তো √3 + √2 - a + a মাইনাস √3 - a প্লাস √2, √3 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হচ্ছে, অর্থাৎ কেটে যাচ্ছে √2, তাহলে এটা হলো 2√2। অতএব x² - y², এটা হলো a + b × a - b, অর্থাৎ a² - b² সূত্রে ভেঙে দিলাম। তো x + y এর মান 2√3 আর x - y এর মান 2√2, তাহলে হলো 2 × 2 = 4 আর 3 × 2 = 6, অর্থাৎ রুটের মধ্যে 6 হবে। তারপর আছে x² + 5x + 6 = 0। এর একটি বীজ আলফা হলে আলফা + 1 * আলফা + 4 এর মান কত হবে? তো এখানে 4 এর 4 x² + 5x + 6 এটা সমান 0 আছে। এর একটি বীজ আলফা, সুতরাং তাহলে কি হলো, x এর জায়গাগুলোতে যে আলফা বসাই তাহলে কিন্তু সেটা সমান 0 হবে, অর্থাৎ সমীকরণটা x সমান আলফা, এই আলফা বসালে সিদ্ধ হবে। তাহলে লিখে ফেললাম। এখন এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব।
তো এটাই এছাড়া এটা উৎপাদক বিশ্লেষণ করে করা যায়। আর সেটা না করলে যেটার মান দেওয়া আছে অতএব আলফা প্লাস 1 ইন্টু আলফা প্লাস 4 এখান দিয়ে এগোনো যায়, আবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করেও করা যায়। তো এইখান থেকে কীভাবে এগোবো, আলফা দিয়ে আলফা গুণ করছি আলফা স্কোয়ার, আলফা দিয়ে 4 প্লাস 4 আলফা, 1 দিয়ে আলফা প্লাস আলফা 4 1 4 সমান আলফা স্কোয়ার প্লাস এখানে হলো 5 আলফা প্লাস 4। এখন আমাকে এটা আনতে হবে, তাহলে উভয় পক্ষ যদি এটা আনতে হয় তো আলফা স্কোয়ার প্লাস 5 আলফা প্লাস 4-এর জায়গাতে 6 লিখলাম, অর্থাৎ 2 বেশি লিখেছি, তাহলে আমি এখানে 2 আলাদা করে বিয়োগ করে দিলাম। তো এটার মান 0, তাহলে 0 মাইনাস 2, তাহলে ওর মান হবে -2। তারপর আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যদি কোণ বিএসি সমান 85 ডিগ্রি, বিসিএ সমান 75 ডিগ্রি হয়, তাহলে এওসি কোণের মান নির্ণয় করো। তো প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই, এখানে এবিসি এর পরিকেন্দ্র ও, অর্থাৎ এমন একটা কেন্দ্র যেখান থেকে এ বি সি সমস্ত বিন্দুগুলো সমান দূরত্বে আছে। এটা একটা পরিবৃত্ত এঁকে ফেললাম। কোণ বিএসি 85 ডিগ্রি, বিএসি এটা আছে 85 ডিগ্রি। তারপরে কোণ বিসিএ 75 ডিগ্রি, বিসিএ এটা আছে 75 ডিগ্রি। তারপরে কোণ এওসি এর মান বের করতে হবে, এওসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজ এর দুটো কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটা আমরা বের করতে পারবো, কেন কি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি থেকে এই কোণটা বের করতে গেলে 85 ডিগ্রি এবং 75 ডিগ্রি বিয়োগ করতে হবে। ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি যেটা আছে, এবিসি সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 85 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে হলো 160 ডিগ্রি। তো এটা পেলাম 20 ডিগ্রি, তাহলে এই বিকোণ পেলাম 20 ডিগ্রি। আবার এই যে বিকোণ এবং এই কোণটা এরা এই একই বৃত্তচাপের উপর অবস্থিত, এখানে পি নাম দিলাম, এসিপি এর উপর অবস্থিত। এ বি সি বৃত্তস্থ কোণ এবং এ ও সি কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এপিসি বৃত্তচাপের উপর অবস্থিত, পরিধিস্থ কোণ এবিসি ও কেন্দ্রস্থ কোণ এ ও সি। তাহলে অতএব বলা যায় কোণ এওসি সমান 2 কোণ এ বি সি সমান 2 কোণ এবিসি এর মান পেয়েছি 20 ডিগ্রি, তাহলে এটা হলো 40 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, এডি সমান 3 সেন্টিমিটার, বিডি সমান 5 সেন্টিমিটার এবং এই সমান 6 সেন্টিমিটার হলে এসি এর মান কত হবে? চারের 6
তাহলে প্রথমে এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে। এ বি সি, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এখন ডিই সমান্তরাল বিসি, এই বিসি আর ডি সমান্তরাল, তাহলে এখানে ডি দিলাম, ডি, তাহলে এডি, এডি সমান 3 আর বিডি সমান 5, তাহলে এটা এইখানে হবে, এরকম জায়গাতে হবে, এটা নয়। ডি বলা আছে এডি সমান 3 আর বিডি সমান 5, এই সমান 6, এই সমান 6 সেন্টিমিটার। তাহলে এসি, এসি এর মান বের করতে হবে। তো এসি এর মান বের করার আগে আমি ইসি এর মান বের করে ফেলি। এটা কি হলো, এটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। তাই যদি হয় সমানুপাতে বিভক্ত করে, তাহলে এডি আর বিডি এর অনুপাত, অতএব এডি বাই বিডি সমান এই আর ইসির অনুপাত, এই টু ইসি। তো এখানে এডি দেওয়া আছে, এডি দেওয়া আছে 3 সেন্টিমিটার, বিডি দেওয়া আছে 5 সেন্টিমিটার, এই দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর ইসি এর মান বের করতে হবে। তো 3 ইসি সমান 5×30 বা ইসি সমান 30 আর তাকে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 10। তো 10 ইসি সমান 10 সেন্টিমিটার হলো। অতএব এসি, যেটার মান বের করতে হবে, এসি এই পুরোটা, অর্থাৎ এদিকে এই আর ইসির যোগফল, এই প্লাস ইসি। তো এই ছিল 6 আর ইসি বেরিয়েছে 10, 6 + 10 সেমি সমান 16 সেমি। তারপরে আছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার ভরকেন্দ্র জি, এবি সমান 6 সেন্টিমিটার হলে এজি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। আমি একটা মোটামুটি সমবাহু ত্রিভুজ এঁকেছি। এ বি সি এর ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র অর্থাৎ মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এটা হলো জি। এখন এজি বের করতে হবে, এটা ডি নাম দিলাম। তো এখানে আছে ভরকেন্দ্র এবি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, এবি বাহু 6 সেন্টিমিটার। আমরা জানি যে ত্রিভুজের ভরকেন্দ্র, সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা বা এডি মধ্যমার দৈর্ঘ্য সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহু 6 সেন্টিমিটার দেওয়া আছে। 2 আর 6 কাটলে 3 পেলাম, সমান 3√3 সেন্টিমিটার। এটা হলো মধ্যমার দৈর্ঘ্য। এবার এজি আর জিডি এর অনুপাত 2:1, অর্থাৎ এই এজি 2 হলে জিডি 1 হবে। তাহলে কি হলো, তাহলে এই এডি বা এজিটা হলো এডি এর 3 ভাগের 2 ভাগ। আবার এজি সমান এডি ইন্টু 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। তো
এডি এর মান বেরিয়েছে 3√3, তা এখানে 2/3 দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটার 3 কেটে দিলাম, তাহলে সমান 2√3। এবার 8 দাগে আছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান বের করতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটা এটা সমান 0, তাহলে এখান থেকে বলা যায় সাইন থিটা সমান কস থিটা। তো কসকে যদি সাইন করতে যাই তাহলে থিটাকে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি পেলাম, সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম। তাহলে অতএব থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা দুটোকে যদি বাঁদিকে নিয়ে আসি, থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি বা 2 থিটা সমান 90 ডিগ্রি, এখান থেকে বলা যাবে থিটা সমান 90 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সেক 45 ডিগ্রি, থিটার মান বসিয়ে দিলাম, আর এটা হবে কোসেক 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রির মান √2 আর কোসেক 45 ডিগ্রির মান √2, তাহলে এর উত্তর আসবে 2√2। তারপরে আছে যে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়াল টু 1/3 হলে cos স্কয়ার থিটা এর মান কত হবে? cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান 1/3। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1/3। তো বাদিকটাকে cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতে পারি cos থিটা তার হোল স্কয়ার, আর sin টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 1/√3। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্র ব্যবহার করে এই জায়গাটাকে লেখা যায় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3। এখানে √3 নয়, এখানে কেবল 3 ছিল। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1 আমরা জানি, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সমান পেলাম 1/3। এখন বজ্রগুণ করলে পাই, বজ্রগুণ করতে হবে না, একটা এর সাথে গুণ করে দিই, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সমান আছে 1/3। আর আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান 1। এখন যেহেতু cos স্কয়ার থিটা বের করতে হবে, অর্থাৎ এটা মান বের করতে হবে, তাহলে লিখব যোগ করে পাই। এটা কেটে যাচ্ছে, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান 1/3 এবং 1 যোগ করতে হবে। তো এখানে এই 3 এবং 1 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 থাকছে, 1 এর সাথে 1 এর গুণ, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 থাকছে, 3 এর সাথে 1 এর গুণ, তাহলে 3 1 3 সমান এটা হলো 4/3। তাহলে cos স্কয়ার থিটা এর মান হবে, এই 2 দিয়ে 4/3কে ভাগ করতে হবে, তাহলে 4/3 ইন্টু 2, তাহলে সমান 2/3। তাহলে cos স্কয়ার থিটার মান 2/3। এরপরে আছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 60% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে? তাহলে এখানে a ধরেও করা যায়, x ধরে করা যায় বা 100 ধরেও করা যায়।
তো 100 ধরে করলে হিসাব নিকাশে একটু সুবিধা হবে, সুতরাং আমি 100 ধরে করব। মনে করি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। অতএব ঘনফল সমান বাহু কিউব অর্থাৎ 100 কিউব ঘন একক। তাহলে এটা হবে একই রিপিটে 6খানা শূন্য ঘন একক। এখন 60% কমালে বাহুর দৈর্ঘ্য কত হয় দেখে নিই। 60% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় 100 ছিল, 60 কমালে হবে 40 একক এবং ঘনফল হয় 40 তার কিউব। তাহলে 4 4 ষোলো, 4 ষোলো 64, তাহলে 64 দিলাম এবং 3খানা শূন্য দিলাম ঘন একক। অতএব ঘনফলের অনুপাত এখানে একই রিপিটে 6টা শূন্য ইস টু 64 পিঠে 3খানা শূন্য। তো 3খানা করে শূন্য সরিয়ে দিলাম, তাহলে একই রিপিটে 3টে শূন্য ইস টু 64। আবার 2 দিয়ে কাটাকুটি করলে এটা 500 হবে আর এখানে 32 হবে। আবার যদি 2 দিয়ে কাটাকুটি করি এটা হবে 250 আর এটা হবে 16। আবার যদি 2 দিয়ে কাটাকুটি করি এটা 8 হয়ে যাবে আর এটা 125 হবে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1930 এবং এদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:1। এদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে উচ্চতা 1h 3h, ভূমির ব্যাসার্ধ 3r 1r ধরে নিতে হবে। মনে করি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে এখানে আছে 1:3, তাহলে h একক, 1 আর দিলাম না, h একক দিলাম, ও 3h একক এবং ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 3:1 আছে, তাহলে 3r একক ও r একক। অতএব আয়তনের অনুপাত আমরা জানি 1/3 পাই r স্কয়ার h হলো আয়তনের সূত্র। তাহলে সমান হবে 1/3 পাই r স্কয়ার h ইজ টু 1/3 পাই r স্কয়ার h। তো প্রথম যে শঙ্কুটা আছে তার r অর্থাৎ ব্যাসার্ধ এটা 3r আছে, তাহলে 3r দিলাম, h এর জায়গাতে h আছে, একটা h আছে। আর দ্বিতীয় শঙ্কু ব্যাসার্ধ আছে r এবং h এর জায়গাতে 3r আছে, মানে ব্যাসার্ধের জায়গা h এর জায়গাতে 3h আছে, উচ্চতাটা 3h। তো 1/3 পাই দিয়ে ভাগ করে দেব, কিন্তু তার আগে একটা কাজ করি, 1/3 পাই থাক, 3 3 9 r স্কয়ার h ইন্টু 9 r স্কয়ার h ইজ টু 1/3 পাই, এখানে হবে 3 r স্কয়ার h। তো 1/3 পাই দিয়ে ভাগ করে দিলে 9 r স্কয়ার h ইজ টু 3 r স্কয়ার h, তো সমান পেলাম 9:3, আর 3 দিয়ে ভাগ করলে 3:1।
তারপরে আছে যে দেখাও যে সামেশন অফ i is equal to 1 to 5 xi minus a সমান সামেশন অফ i is equal to 1 to 5 xi minus 5a। তো এখানে সামেশন অফ i is equal to 1 to 5 আছে, তাহলে 4 এর সামেশন অফ i is equal to 1 to 5 xi minus a এর অর্থ হলো x1 অর্থাৎ x এই i এর জায়গাতে 1 2 3 4 5 পর্যন্ত বসাবো এবং পরপর যোগ করব। x2 plus x2 minus a plus x3 minus a plus x4 minus a plus x5 minus a, তাহলে পেলাম x1 plus x2 plus x3 plus x4 plus x5 আর এখানে 5খানা a পরপর আছে -5a। এরপরে সামেশন অফ i is equal to 1 to 5 x1 minus 5a এটা আছে। এর মিনিং হলো, এর অর্থ হলো যে এই 5a কিন্তু এই সামেশনের মধ্যে নেই, তো এখানে x এর মান 1 থেকে 5 পর্যন্ত লিখব, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x5 x4 প্লাস x5 আর -5 বসিয়ে দিলাম, তাহলে এটা এবং এটা একই। তাহলে অতএব সামেশন অফ i is equal to 1 to 5 xi minus a সমান সামেশন অফ i is equal to 1 to 5 xi minus 5a। এখানে লিখব প্রমাণিত। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।